আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনার সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরো একটি গল্প নিয়ে। আজকে যে ঘটনাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো, এই ঘটনাগুলো অন্য কোনো ঘটনা না। এর আগে আপনাদের মাঝে প্রকাশ করেছিলাম বেশ কিছু ঘটনা। আর ভিতর থেকে কিছু গল্পকে আমরা একত্রিত করে একটি এপিসোডে আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করব ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে। যাই হোক, আমি আর কথা বানাচ্ছি, চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। কে কে তুমি চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো তুমি কে? কে তুমি? অশরীরী ভূত তুমি? ভূত? ভূতের বাড়ি, ভূতের বাড়ি। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি রহিম। এবার প্রথম আপনাদের মাঝে ঘটনা প্রকাশ করলাম। যাই হোক, ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলেই আমি নতুন। বেশ কিছুদিন যাবৎ আপনার গল্পগুলো শুনে থাকি আমি, আমার প্রচণ্ড ভালো লাগে। তাই এবার প্রথম আপনাদের কাছে গল্পগুলো পাঠিয়ে দিলাম। এবার একটি গল্প পাঠিয়ে দিলাম, ভবিষ্যতে আরও পাঠানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আমার কাছে বেশ কিছু ঘটনা আছে যেগুলা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তার ভিতর থেকে একটি ঘটনা আপনার কাছে তুলে ধরলাম। আশা করছি ঘটনাটি আপনার ভালো লাগবে। আমি আর কথা বলাচ্ছি না, সরাসরি মূল ঘটনায় চলে যাই। আমাকে ঠিক যেভাবে ঘটনাটি বলেছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করলাম। জানি না ঘটনাটি আপনাদের কেমন লাগবে। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। আমি আর কথা বলাচ্ছি না, সরাসরি ঘটনায় চলে যাই। আমি আমার খালা বাড়িতে বেড়াতে যাচ্ছি। আমার খালা বাড়িতে যেতে যেতে গাড়ি থেকে যখন নামি তখন বাজে প্রায় রাত 4টার মতো। গাড়ি থেকে নামলাম, গ্রামে পা দিতেই যেন আচমকা বাতাস এসে আমার শরীরটা ভেদ করে চলে গেল। আমি নিঝুম রাতে একা একা হাঁটতেছি। আমার সঙ্গে কেউ নেই, শুধু আমি একাই। আমার হাতে একটি মোবাইল ফোন, মোবাইলের লাইটটা জ্বালিয়ে হাঁটতেছি। কানের ভিতরে একটি হেডফোন লাগানো, নিরিবিলি গান শুনতেছি আর হাঁটতেছি। আমার অনেক ভালো লাগতেছে। একটু বাতাস আর চতুর্দিকে পাখির কিচিমিচি ডাক। কিছু দূর হেঁটে যেতেই আবারও আচমকা একটি বাতাস এসে আমার শরীরটা ভেদ করে চলে গেল। এবার শুধু বাতাস না, তার সঙ্গে শিয়ালের ডাক। শিয়ালের ডাকটা একটু ভয়ঙ্করই মনে হলো। শিয়ালটা যেন কান্না করতেছে, আমার এরকম অনুভূতি হলো। আমি তো শহরে থাকি, গ্রামে খুব একটা আসা হয় না, তাই আমি ভূত প্রেতে খুব একটা বিশ্বাস করি না। প্রথমে এই ভূত প্রেতের কথা কেন বললাম হয়তো আপনারা জানতে চাচ্ছেন, কারণ ভূতের গল্পই তো আমি করতেছি আপনাদের সঙ্গে। যাই হোক, আমি ঘটনায় যাই। আমি হাঁটতেছি, একটি ব্রিজের কাছে চলে গেলাম। ব্রিজের উপরে পা দিতেই আমার মনে হলো পিছনে কে একজন হেঁটে আসতেছে। আমি পিছন দিকে ঘুরে তাকাই, তাকিয়ে দেখলাম একটি মহিলা হেঁটে আসতেছে আমার পিছন পিছন। যাই হোক, আমার মনে একটু সাহস জন্মিল। আমার মনের ভেতরে একটু ভয় কাজ করতেছিল। মহিলাকে ডেকে আমার ভয়টা কেটে গেল। আমি ওখানে একটু দাঁড়ালাম। মহিলাটা আমার সামনে এলো, এসে আমাকে বলতেছে, তুমি কোথায় যাবে? আমি বললাম, সামনে গিয়ে আমি যাবো। মহিলা বলল, রাত্রেবেলা এদিক দিয়ে হাঁটা তোমার মোটেও ঠিক হয়নি, এত রাতে এদিক দিয়ে তোমার যাওয়াটা খুব একটা ভালো হলো না। যাই হোক, চলো আমার সঙ্গে, আমি তোমাকে এগিয়ে দিয়েছি। আমি বললাম, না, তার কোনো প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। মহিলাটি আমার উপর একটু রাগ হলো। রাগ হয়ে আমাকে বলতেছে, তুমি বেশি বোঝো, আমি তোমাকে যেটা বলেছি এটা করো, আমার সঙ্গে চলো।
আমি আর কোনো কথা বললাম না, মহিলাটির সঙ্গে হাঁটতেছি। আমি পিছনে, মহিলাটি আমার সামনে। কি জানে বিয়ে বিয়ে করে বলতেছে। আমার কানের ভিতরে হেডফোন লাগানো, আমি তেমন কিছু শুনতে পাচ্ছি না। গানের সাউন্ডটা কমে দিলাম। সাউন্ডটা কমে দিতে যেই কথাটি আমার কানে এলো, এটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মহিলাটি আমাকে উদ্দেশ্য করেই কথাগুলো বলতেছে। মহিলাটি বলতেছে, এত রাত্রে তোমার এই দিক থেকে যাওয়া মোটেও ঠিক হয়নি। এদিকে তো যাচ্ছ ভালো কথা, বাড়িতে যেয়ে ফিরতে পারবে তো? আমি মহিলাকে গিয়ে একটু অস্বাভাবিক মনে করলাম। মহিলাটিকে বললাম, কি আপনি? আমাকে নিয়ে এত টেনশন করার কোনো দরকার নেই। আপনি আপনার রাস্তায় যান, আমি আমার রাস্তায় যাচ্ছি। মহিলাটি আবার আমার ওপর রাগ হলো। মহিলাটি রাগ হয়ে বলতেছে, তোমাকে আমি যেটা বলেছি এটা করো, আমার সঙ্গে সঙ্গে চলো, এত বেশি কথা বলো না, তাহলে কিন্তু সমস্যার ভিতরে পড়বে। আমি আর কিছু বললাম না, মেয়েটির সঙ্গে আমি হেঁটে যাচ্ছি। হাঁটতে হাঁটতে আমার খালার বাড়ির কাছে চলে গেলাম। খালার বাড়ির কাছে যেতেই আমি সামনের দিকে দেখলাম সে মেয়েটি আর নেই। হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল। আমি মনে করছিলাম হয়তোবা অন্য রাস্তায় চলে গিয়েছে। আমি আমার খালাকে ডাক দিলাম। আমার খালা বেরিয়ে এলো। সে আমাকে দেখে আমার খালা প্রচন্ড খুশি হয়ে গিয়েছে। আমাকে ঘরের ভেতরে ডেকে নিল। আমি ঘরে চলে গেলাম। ঘরে যেয়ে আমার খালার সঙ্গে একটু গল্প করলাম। গল্প করে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে ঘুমানোর জন্য চলে যাই, কারণ অনেক রাত হয়েছে। ঘুমাতে যেয়ে একটু মোবাইল টিপতে ইচ্ছে হলো। মোবাইল টিপতেই ফজরের আজান দিয়ে দিল। মোবাইলটি রেখে আমি ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠতে উঠতে পরে আমার সকাল 11টা বেজে গিয়েছে। আমি খুবই দ্রুত বিছানা থেকে উঠে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নিলাম, কারণ আমার প্রচন্ড খিদা লেগেছে। খাবার খেয়ে আমার খালাতো ভাইয়ের সঙ্গে আমি গ্রামটি ঘুরতে বেরিয়ে যাই। গ্রামটি ঘুরে দেখি, গ্রামটি তো আমার অনেক ভালো লাগে, কিন্তু কিছু লোকের মুখের দিকে তাকিয়ে আমার প্রচন্ড খারাপ লাগে, কারণ এটা তো গ্রাম অঞ্চল। গ্রাম অঞ্চলে নিম্ন পরিবারে অনেক লোকজন বাস করে। তাদের মুখের দিকে তাকাতেই যেন খুবই মায়া লাগে তাদের মুখটি দেখে। তাদেরকে আমি কিছু টাকা সাহায্য করি, আমার সাধ্য মতো যতটুকু পারি আমি এতটুকু সাহায্য করি। আর তাদেরকে বলে আসি, যদি আপনাদের কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবেন। আমি তাই বলে ওখান থেকে চলে আসি। আমার খালার বাড়িতে চলে আসি। সন্ধ্যা পার হয়ে গেল। রাতের খাবারটা খেয়ে ঘুমানোর জন্য চলে যাই। পিছন থেকে আমার মনে হলো কেউ একজন জানালার পাশে দাঁড়িয়ে আছে। আমি জানালার দিকে ঘুরে তাকালাম, তাকে দেখলাম কেউ নেই। আমি আবার বিছানায় চলে যাই ঘুমানোর জন্য। যে কেউ মোবাইল টিপতেই পিছন থেকে কেউ একজন ডাক দিচ্ছে মনে হলো। পিছন দিকে তাকিয়ে দেখি কেউ নেই। আমি মনের ভুল ভেবে নিলাম। ভেবে নিয়ে আবারও শুয়ে পড়েছি। আমার চোখে ঘুম ঘুম ভাব। জানালার পাশ থেকে কেউ একজন তাকিয়ে আছে বলে মনে হলো। জানালার দিকে তাকালাম, দেখলাম কেউ নেই। আবারও ঘুমানোর জন্য চলে যাই। কিন্তু এবার একটি বিষয় খেয়াল করলাম। আসলে আমার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, কারণ আমার পিছনে একটি ছোট্ট লাইট আছে। লাইটটি জ্বলতেছে। আমি কেন ভাবলাম আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে? এই জন্যই যে লাইটের আলোতে তার ছায়াটা বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে। আমি পিছন দিকে ঘুরে তাকাই, দেখলাম কেউ নেই। আবারও সামনের দিকে যখন তাকাই তখন আবারও সেই ছায়াটি দেখলাম। আমি তো ভয়ে চিৎকার দিয়ে উঠি। আমার খালামণি দৌড়ে আসে। এসে দেখি আমি অজ্ঞান হয়ে পড়ে আছি। আমার খালা আমার চোখে পানি দেয়, দিয়ে আমার জ্ঞান ফেরায়। জ্ঞান ফিরে আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? আমি সব ঘটনা খুলে বললাম। আমাকে বলল, পাগল, এটা তোর মনের ভুল। আমি আমার খালাকে বললাম, না এটা আমার মনের ভুল না, এটা সত্যি। আমার খালামণি আমাকে বলল, না রে পাগল, এটা তোর আসলে মনের ভুল। আমিও ভেবে নিলাম হতেই পারে, কারণ গত রাত সারা রাতে ঘুম জায়গা, এই কারণে হয়তো আমার এরকম মনে হচ্ছে। আমি আর
কিছু বললাম না। আমার মনের মধ্যে ভীষণ রকম ভয় কাজ করতে লাগলো। আমি ঠিকমতো ঘুমাতে পারতেছি না। এরই ভিতরেই আবারও আচমকা বাতাস এসে আমার ঘরটা যেন শীতল করে দিয়ে গেল। আমি জানালার দিকে তাকিয়ে রয়েছি, শুধু বাতাস না, এবার একটি অন্যরকম একটি জিনিস আমার চোখে পড়ল। সেটা অন্য কিছু না, একটা যেন বাতাসের সঙ্গে আগুনের দোলা এসে পড়লো আমার জানালার সামনে। আমি দৌড়িয়া জানালার কাছে গেলাম। কাছে যেতে দেখলাম একটি কাটা মাথা পড়ে আছে আমার জানালার বাইরে। আমি চিৎকার দিয়ে উঠি। আমার চিৎকার শুনে আশেপাশের অনেক লোকজনই বেরিয়ে আসে। আমি চিৎকার দিয়ে বেরিয়ে চলে যাই আমার ঘর থেকে, যে আমার খালামুনিকে চেপে ধরে। আমার খালামুনি আমাকে বলল, কি হয়েছে তোর, আবার কেন চিৎকার দিয়েছিস? আমি আবার আমার খালামুনিকে সব ঘটনা খুলে বললাম। এলাকার লোকজন বলতেছে এটা তোমার মনের ভুল, এরকম কোনো ঘটনা কারোর সঙ্গে কোনোদিন ঘটেনি, তোমার সঙ্গে কেন ঘটতেছে? আমি সে লোকগুলোকে বললাম, আপনারা বিশ্বাস না পেলে জানালা পাশে যে দেখুন সেই কাটা মুন্ডটা এখনো পড়ে আছে। লোকজন জানালা পাশে গেল, যে কিছুই পেল না, চলে এলো। আমাকে কিছু লোক পাগলও বলল, বলে ওখান থেকে চলে গেল। আমার খালামুনি আমার বিষয়টা বেশ ভালোভাবে লক্ষ্য করলো। আমার চোখে মুখে ভয়ের ছায়া দেখতে পারলো। আমার চোখ যেন ভয়েতে অন্ধকার কালো হয়ে আছে। আমার খালা আমাকে বলল, তোর আর ওই ঘরে ঘুমানোর কোনো দরকার নেই, তুই আমার সঙ্গে ঘুমাবি, ওই ঘরে তুই একা একা থাকতে পারবি না। আমি আবার খালার সঙ্গে ঘুমাতে যাই। সে রাতটা মোটামুটি তারপরে ভালোই কেটে গেল। পরের দিন সকালবেলা আমার খালামণি একটি কবিরাজকে ডেকে আনলো। কবিরাজ আমাকে দেখে বলল, একটু সমস্যা হয়েছে, সে ব্রিজের অশরীরী আত্মাটা হয়তোবা তার পিছু নিয়েছে। আমার খালামণি আমাকে বলল, তোর আর রাত্রে একা থাকার কোনো দরকার নেই, তুই আমার সঙ্গেই থাকবি। কবিরাজকে বলল, আপনি কিছু করতে পারবেন না? কবিরাজ বলল, আমি এতটুকুই করতে পারি, এই ঘরটা বন্ধ করে দিয়ে যেতে পারবো। শুধু তাই না, আপনার ভাগিনীকে একটি তাবিজ দিব আর কিছু পানি পড়া দেব, এগুলা নিয়মিত যেন পান করে আর তাবিজটা যেন গলায় বেঁধে রাখে, তাইলে আশা করছি আর কোনো সমস্যা হবে না। আমি কবিরাজের কথাই সব কাজ করে ফেললাম। 2 দিন বেশ ভালোই কেটে গেল। 3 দিনের মাথায় আবারও সেই অশরীরী ছায়াটা যেন আমার সামনে পিছে ঘুর ঘুর করতে লাগে। আমি বেশ ভালোভাবে লক্ষ্য করলাম, সে ছায়াটি আমার সামনে, আবার কখনো আমার পিছনে। আমি এবার আর চিৎকার দিলাম না। ছায়াটিকে আমি খুবই সাহসের সঙ্গে জিজ্ঞেস করলাম, এ তুমি আমার পিছনে কেন পড়ে আছো? তুমি আমার কাছে তুমি কি চাও? ছায়াটি কোনো উত্তর দেয় না। একটি অদৃশ্য ছায়া, সে আর কি উত্তর দিবে? ছায়াটি ওখান থেকে উধাও হয়ে গেল। আমি আমার খালাকে ডাক দিলাম। আমার খালাকে বললাম, সে ব্রিজের কাছে অশরীরী আত্মাটা কে, আর কি সমস্যা হয়েছিল, সেই আত্মাটা ওখানে কেন আছে এখনো? আমার খালা প্রথমে কিছু বলতে রাজি হয় না। পরে আমি অনেক জোর জবরদস্তি করার পরে আমার খালা সব ঘটনা খুলে বলতে রাজি হলো। আমার খালামণি আমাকে যেভাবে ঘটনাটি বলেছে আমি ঠিক ওইভাবেই তোমাদেরকে বললাম। যাই হোক, আমি আর কথা বাড়ছি না, আমার খালা কি বলেছিল এটা বলি। এই গ্রামেরই একটি মেয়ে, নাম ছিল কমলা। কমলা খুবই সুন্দরী ছিল। কমলা শুধু সুন্দরী না, অনেক জ্ঞান বুদ্ধি ছিল কমলার। কমলা কলেজে পড়তো, কলেজের ফার্স্ট মেয়ে ছিল। কমলা খুবই নিম্ন ফ্যামিলির একটি মেয়ে ছিল। তার বাবা একটি কৃষক ছিল। কৃষকের ঘরে এত সুন্দরী মেয়ে কেউ কল্পনাও করতে পারেনি। মেয়েটি দেখতে দেখতে বিয়ের বয়স হয়ে গেল। মেয়েটিকে বিয়ে দেওয়ার জন্য চাপ দিতে লাগলো। মেয়েটির বাবা মা একটি ভালো পাত্র পেয়ে গেল। মেয়েটিকে
বিয়ে দেওয়ার জন্য সবাই রাজি হয়ে গেল। দেখতে দেখতে মেয়েটি বিয়ের দিন ঘনিয়ে এলো। আমাদের গ্রামেরই আগে একটি মোড়ল ছিল। মোড়লটির একটি ছেলে ছিল। ছেলেটি অনেক বজ্জাত, ছেলেটি অনেক খারাপ ছিল। সে ছেলেটি এলাকার কোনো মেয়েকেই ছেড়ে দেয়নি। সবার প্রতি তার চোখ ছিল। সে খুবই খারাপ দৃষ্টিতে তাকাচ্ছিল কমলার দিকে। কমলার বিয়ের কথা শুনে ছেলেটি যেন রাগে ফায়ার হয়ে গেল। ছেলেটি বিয়ের দিন রাত্রেবেলা কমলাকে তার বাড়ি থেকে কিডন্যাপ করে নিয়ে যায়। নিয়ে যেয়ে সে ব্রিজের ওপরে যেয়ে কমলাকে খুবই ভয়ানক অত্যাচার করতে লাগলো। কমলাকে খুবই ভয়ানকভাবে মারধর করে। কমলা খুবই ভয়ানকভাবে ওখানে চিৎকার করে, অনেক চিৎকার করে কমলা, সবার কাছে সাহায্য চায়। কিন্তু এই রাত্রেবেলা ওখানে আর কে বাসবে? এদিকে কমলার বাবা মা পাগলের মতো খুঁজতে লাগলো পুরো এলাকাটা। কিভাবে খুঁজে পাবে? সে তো রাস্তায় এসেছে, তাকে জোর করে রাস্তায় নিয়ে এসেছে, এসে খুবই ভয়ানকভাবে মারধর করে তাকে। সে ওখান থেকে উঠতে পারে না। এর ভিতরেই একটি ট্রাক আসে। ট্রাক এসে কমলাকে পিষে থুয়ে চলে যায়। পরের দিন সকালবেলা সেই ব্রিজের উপরে সে লাশটি দেখে কমলার বাবা মাকে খবর দেয়। কমলার মুখটি চেনা যাচ্ছে না, খুবই ভয়ানকভাবে হেদলে গিয়েছে কমলার মুখটি। একে তো মারধর করেছে, তারপরেও সেই ট্রাকটি এসে কমলাকে পিষে রেখে গেছে। খুবই ভয়ানক একটি অবস্থা হয়ে গিয়েছে। সারা এলাকা জুড়ে ছড়িয়ে গিয়েছে কমলা আত্মহত্যা করেছে। কিন্তু আসলে তো ঘটনাটি সত্য না। কমলাকে মেরে ফেলেছে সেই বাজে মোড়লের ছেলেটি। এসব কথা কমলা স্বপ্নে এসে তার বাবা মাকে বলে। তার বাবা মা মোড়লের কাছে চলে যায়। মোড়লটি হাসি রসিক ভাবে সেই কথাটি ঘুরিয়ে দিয়েছে। মোড়ল তার ছেলেকে জিজ্ঞেস করে, প্রথমে কিছু বলেনি, পরবর্তীতে বলে হ্যাঁ আমি ওকে মেরেছি। মোড়ল তার ক্ষমতার বলে সেই ঘটনাটি চাপা দিয়েছে। তারপর থেকেই কমলার আত্মাটা এখানে ঘোরাফেরা করে। কমলার আত্মা সেই মোড়লের ছেলেটিকে সে একইভাবে মেরে ফেলেছে। শুধু তাই না, কমলা সেই মোড়লের ছেলেটিকে একে একে দুইবার দুটি ট্রাকের নিচে ফেলে দিয়েছে। কমলাকে তাও চেনা গিয়েছিল, কিন্তু মোড়লের ছেলেটিকে চেনার মতো কোনো পরিস্থিতি ছিল না। পুরো শরীরটাই একদম থেতলে গিয়েছে। তার একটি মাংস আস্ত ছিল না, সবই পাকার সঙ্গে মিশে গিয়েছিল। মোড়লের ছেলেটিকে বেলচা দিয়ে উঠিয়ে নিয়ে গিয়েছে সেই ব্রিজ থেকে। এর পর থেকেই কমলার আত্মাটা সেই ব্রিজেই ঘোরাফেরা করে। এখনো কমলার আত্মাটিকে অনেক লোকই দেখেছে, কিন্তু কারো কোনো ক্ষতি করেনি। জানি না তোর পিছে কমলার আত্মাটা কেন পড়েছে, তুই কি এমন কাজ করেছিস, তুই তাকে কেন লাগিয়ে দিয়েছিস? এই কারণে হয়তোবা তোর পিছনে কমলার আত্মাটি পড়ে আছে। আমি যেন হতভঙ্গ হয়ে গিয়েছি। আমারও মনের ভিতর ওই একই কথা ঘুরপাক খেতে লাগে। কি এমন ক্ষতি করেছি আমি? খুবই গভীরভাবে ভাবতে লাগলাম, কি করেছি আমি? কমলাকে তো আমি দেখিওনি। কিন্তু পরে আমার একটি কথা মনে পড়লো, সেই মেয়েটির কথা, যে মেয়েটির সঙ্গে আমি খারাপ ব্যবহার করেছিলাম। হয়তোবা সে মেয়েটি কমলা হতে পারে। হয়তো আমাকে সেফটি দিয়ে সেই ব্রিজ থেকে পার করে দেওয়ার চেষ্টা করেছিল সেই মেয়ে। আমাকে তো সে বলেছিল আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিব, উল্টে আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করি। হয়তোবা সে আগে আমার উপরে এই অবস্থা করতেছে। আমি এসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। আমার স্বপ্নে এলো কমলার আত্মা। কমলার আত্মাকে দেখে যেন আমার কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি আর কথা বলতে পারতেছি না। খুবই ভয়ানক দেখতে কমলার আত্মার মুখটি পুরোটাই
থেতলে গিয়েছে। তার শরীর দিয়ে রক্ত টিপ টিপ করে পড়তেছে, আর নখের ফাঁস দিয়ে রক্ত পড়তেছে, আর মাথার চুলটা নেই। খুবই ভয়ানক দেখতে। আমি মেয়েটিকে দেখে যেন চিৎকার দিয়ে উঠেছি। আমার চিৎকার কেউই শুনতে পায় না, কারো কান পর্যন্ত যায় না। এত ভয়ানক একটি লোক আমি কখনো দেখিনি। আমার শরীরটা যেন ঠান্ডা হয়ে এলো। আমি ওখানে আর দাঁড়িয়ে থাকতে পারি না। কমলা আমাকে টেনে ধরে, ধীরে 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 আমাকে নিয়ে যাচ্ছে সেই ব্রিজের কাছে। আমাকে ব্রিজের কাছে নিয়ে গেল। আমি মনে করেছিলাম হয়তো আমি আর বাঁচবো না, আমাকে মেরে ফেলে কমলা আত্মা। কিন্তু আমার ভাবনাটা তো পুরোটাই ভুল। আমাকে ওখানে নিয়ে গেল, নিয়ে যেয়ে আমাকে বলল, দেখ, এখানে আমাকে খুবই নৃশংসভাবে মেরেছিল। ঠিক এই জায়গায় আমি পড়েছিলাম। আমাকে কেউ দেখতে আসেনি রাত্রেবেলা, তাই রাত্রে এখান দিয়ে কোনো মেয়ে মানুষ গেলে আমি তাকে আমার নিজে কষ্ট করে আমি তাদেরকে তাদের বাড়িতে রেখে আসি। আর তুই কি করেছিস? আমার উপরেই রাগ ঝেড়েছিস, আমাকে খুবই খারাপ ভাষায় গালাগালি করেছিস। হয়তোবা আমাকে মুখে পারিসনি, কিন্তু মনে মনে পারেছিস। আমি তো একজন আত্মা, আমি সব বুঝতে পারি। তোর মনের কথা আমি বুঝতে পারি, এখনো বুঝতে পারতেছি। তুই আমার উপর এই খারাপ ব্যবহার করার কারণে তুই সারা রাত মধ্যে ঘুমাতে পারিসনি। এই মধ্যরাতে আমি তোকে কেন নিয়ে এসেছি জানিস? তোকে দেখানোর জন্য। একটি মেয়ে মানুষের যদি এরকম ভাবে ক্ষতি কেউ করে, তাকে আমি কি করব? এইভাবেই মেরে ফেলবো। পুরো বিশ্বে আমার মতো হাজারো নারী এইভাবেই মরে পড়ে আছে। আমি তো আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু তারা তাও হতে পারতেছে না। তাদের কোথাও যাওয়ার মতো অবস্থা নেই। কিছু মেয়ে আছে, তাদেরকে নির্যাতন করে ফেলে রাখে, কমায় চলে যায়, অসুস্থ, সে ঠিক মতে দাঁড়াতেও পারে না। আমার মতো হাজারো মেয়ে আছে এরকম নির্যাতনের শিকার হয়েছে। তারা কোথায় যাবে? কার কাছে যাবে? কাকে বলবে তাদের করুণ ইতিহাস? কেউ শুনবে না তাদের কথা। তাদের জন্যই আমি আছি। আমি সব সময় আমার এলাকার যতগুলো মা বোন আছে, যতগুলো মেয়েরা আছে, তাদেরকে আমি দেখে রাখবো। কারো কোনো ক্ষতি হতে দিব না। যে তাদের কোনো ক্ষতি করতে আসবে, তাকে মরতেই হবে। তাকে ব্রিজে এনে আমি মারবো, ঠিক ওইভাবে যেভাবে মরলের ছেলেকে আমি মেরেছিলাম। তাই বলে ওখান থেকে আমাকে ছেড়ে দিল। আমাকে বলল, এখান থেকে চলে যা, আর এখানে কখনো আসবি না। আমি খুবই দ্রুত সম্ভব আমার খালার বাড়িতে চলে যাই। পরের দিন সকালবেলা আমি ওখান থেকে আমার বাড়িতে ব্যাক করি। এতটুকুই ঘটনা। আমার তো ভয়ে যেন আমি বেশ কিছুদিন বিছানা থেকে উঠতে পারি না। আমার প্রচণ্ড জ্বরেতে যেন আমি পুরো অচেতন হয়ে পড়ে আছি। বেশ কিছুদিন, 10 থেকে 12 দিন আমার জ্বর ভালো হয় না। অনেক ওষুধ খাই, তারপরে কোনো কাজ হয় না। লাস্টে কবিরাজের চিকিৎসায় আমি সুস্থ হই। আমার সঙ্গে যে ঘটনাটি ঘটে গিয়েছে, আমি চাই না এই ঘটনাটি অন্য কারোর সঙ্গে ঘটে যাক। যাই হোক, সে মেয়েটিকে যে এত খারাপভাবে নির্যাতন করেছে, তার শাস্তি হওয়াটা দরকার ছিল। আমি মনে করি এরকম প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা এলাকায় একটি করে কমলা থাকা দরকার, যারা নিজের জীবন বাজি রেখে অন্যের জীবন বাঁচিয়ে থাকে। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। আমি এতটুকুই ঘটনা আমার বোনের মুখ থেকে শুনেছিলাম। আমাকে ঠিক যেভাবে বলেছে আমি ঠিক ওইভাবে আপনাদের কাছে পাঠিয়ে দিয়েছি। জানি না ঘটনাটি আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার কাছে ছড়িয়ে দিবেন। আমি আর কথা বাড়াচ্ছি না। আপনি ভালো থাকবেন। সুমন ভাই সবসময় দোয়া করে আপনি ভালো থাকুন। আমি আর কথা বাড়াচ্ছি না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। রহিম ভাইয়ের ঘটনাটি আমার অসম্ভব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এরকম হাজারো কমলা আছে যারা নিজে
না চাইতেও তাদের জীবনটা দিয়ে দিতে হয়েছে। কিছু সংখ্যক চোখের লালসার কারণে, কিছু ছেলেদের চোখের লালসা এতটাই ভয়ানক যে তারা একটি মেয়েকে নির্যাতন করে মেরে ফেলতেও দ্বিধাবোধ করে না। যাই হোক, এরকম হাজারো টাকাওয়ালা ফ্যামিলি ছেলেরা আছে যারা মেয়েদেরকে হাতের পুতুল মনে করে, যেভাবে ইচ্ছা সেভাবে নাচাতে চায়। এরা একটা কথা জানে না, সমস্ত ফ্যামিলির মেয়েরা এক না। বেশিরভাগই আছে খুবই নম্রভদ্র, তারা এসব কাজে লিপ্ত হয় না, তাদেরকে এভাবে নির্যাতন হয়ে মরতে হয়। আমাদের দেশের আইনটা আর একটু কড়া হওয়া দরকার ছিল। এখনো হাজারো ফ্যামিলি আছে যারা তাদের মেয়েকে হারিয়েছে এই নির্যাতন করে। তারা এখনো সেই ছেলেগুলো দেশের বাইরে বা দেশে ঘুরতেছে, বুক ফুলিয়ে ঘুরতেছে। তাদের কোনো শাস্তি হচ্ছে না, শুধুমাত্র টাকার কারণে। টাকার কাছে আইনও বিক্রি হয়ে যায়। আশা করব ঘটনাটি আপনাদের ভালো লাগবে। মেয়েটির জন্য আমার অনেক মায়া হয়। মেয়েটি এত কষ্ট পেয়ে মরেছে। মেয়েটি যেন জান্নাতবাসী হয়, মেয়েটির আত্মাটা মুক্তি পাক এই কামনাই করি। আমি আর কথা বাড়াচ্ছি না। ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আরেকটি কথা, আপনাদের সঙ্গে এরকম কোনো ঘটনা যদি ঘটে যেয়ে থাকে তাহলে আমাদের কাছে অবশ্যই পাঠিয়ে দিবেন। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ভয়ানক ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01962135608। আমাদের ইমেল অ্যাড্রেস bhuterbaড়ি00@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ বা মেলে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। যাই হোক, আমি আর কথা বাড়াতে না, চলুন সরাসরি পরবর্তী ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনাদের সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি গল্প নিয়ে। সেই গল্পটা খুবই ভয়ানক হতে চলেছে। এই গল্পটা কেউ মিস করবেন না, সবাই আমাদের সঙ্গে থাকুন। আমি সুমন নতুন করে নতুন সুরে নতুন কাহিনীতে কথা বলবো আজকে এই গল্পটা আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই কেউ মিস করবেন না, সবাই আমাদের সঙ্গেই থাকুন। আজকে গল্পটা ঠিক যেভাবে পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি রোমানা। আমি ফার্স্ট টাইম ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলে আমি গল্প প্রদান করলাম। যাই হোক, আমার গল্পতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবার আগে আমাকে ক্ষমা করে দেবেন। আমি আর কথা বলব না, সরাসরি গল্পে চলে যাই। আমার আম্মুর সঙ্গে ঘটে যাওয়া একটি ভয়ানক গল্প আপনাদের মাঝে শেয়ার করব, তাই গল্পটা কেউ মিস করবেন না, সবাই আমাদের সঙ্গে থাকুন। আমার আম্মু একদিন বেড়াতে গিয়েছিল আমার নানা বাড়িতে। আমার নানা বাড়ির গেটের সামনে একটি পুরনো বট গাছ ছিল। বট গাছটা বিশাল বড়। ওই বট গাছে আমি আমার নানির কাছে শুনতাম ওই বট গাছে নাকি জিনেরা বাস করে, বেশ কিছু জিন ওখানে থাকে। তারা ভালোই, খারাপ না। আমার নানি গল্প করতো, তারা অনেক ভালো। আমার নানা বাড়ির কারোর কোনো ক্ষতি করতো না, সবাইকে দেখে শুনে রাখতো। আমার আম্মু ওখানে যাওয়ার পরের দিনে সকালবেলা গোসলটা সেরে তার চুলটা ছেড়ে দিয়ে সে বট গাছের নিচে এসে বসে পড়ে। বসে আমার আব্বুর সঙ্গে কথা বলে। আমিও সেই সময় ওই বট গাছের নিচে উপস্থিত ছিলাম। আমার আব্বুর সঙ্গে আমিও কথা বললাম। কথা বলে কিছুক্ষণ পরে ওখান থেকে ঘরে আসি। তখন থেকেই আমার আম্মুর বেশ কিছু আচরণ লক্ষ্য করলাম। সে আচরণগুলো অস্বাভাবিক আচরণগুলা, কিছু কথা বলতো যেগুলা আমি কখনো শুনিনি। আর সব সময় ওই বট গাছের দিকে তাকিয়ে থাকতো। আমি আমার আম্মুকে এক সময় জিজ্ঞেস করলাম, তোমার কি হয়েছে?
তুমি বারবার ওই বট গাছের দিকে কেন তাকাচ্ছ? আর কি সব কথা বলতেছো তুমি? যে কথাগুলো এর আগে তো কখনো আমাকে বলনি তুমি। আমার নানিকে ডাক দিলাম, আবার নানি এলো। এসে আবার নানিকে বললাম, এই ঘটনা। তোমার মেয়ে কি সব কথা বলে আর ওই বট গাছের দিকে তাকিয়ে থাকে। আগে কখনো তো এরকম করতো না। আমার নানির মনে কিছু সন্দেহ জাগলো। আমার নানি ওখানে আর কথা বাড়ালো না, চলে এলো। এসে আবার নানাকে ডাক দেয়, আবার নানাকে সব ঘটনা খুলে বলে। আমার নানা বের হয়ে কই জানি চলে গেল। কিছুক্ষণ পরেই আমার নানা একটি হুজুরকে নিয়ে এলো। এসে আমার আম্মুকে ডাক দিল হুজুর। ডাক দিয়ে পানি পড়া দেয় এবং সাথে ঝাড়া ফু দিয়ে দেয়। আর দিয়ে সেই হুজুরটা ওখান থেকে চলে যায়। এ পর্যন্ত আমি জানি না যে এই হুজুর কি জন্য এসেছিল আর হুজুর কি জন্য আমার আম্মুকে ঝাড়া ফু দিল। আমি আর কিছু জিজ্ঞাসা করলাম না। সন্ধ্যা লেগে গেল। সন্ধ্যার পর থেকে যেন আম্মুর আচরণটা অনেকটাই বেড়ে গেল। আম্মু কি সব কথা বলে আর বারবার শুধু ওই বট গাছের দিকে ছুটে যায়। আমি বারবার আমার আম্মুকে বট গাছের থেকে নিয়ে আসি, কিন্তু তারপরেও আবারও ছুটে যায়। আর আমার আম্মু আরেকটা আচরণ আমি লক্ষ্য করলাম সেই মুহূর্ত থেকে। আমার আম্মু বারবার বট গাছের দিকে দেখায় আর আমাকে বলে, ওই বট গাছে তোর নানু ভাই দাঁড়িয়ে আছে। কিন্তু আমার নানু তো ঘুমাচ্ছে। আমার নানু ওখানে কিভাবে দাঁড়িয়ে থাকবে? কিছুক্ষণ পরে থেকে আমার আম্মু আরো অস্বাভাবিক কাজকর্ম করতে লাগলো। আমার আম্মু যেন আমাকে দুই চোখে দেখতে পারে না, আমাকে শুধু ঘর থেকে বের হয়ে যেতে বলে। আমি তো ঘর থেকে বের হই না। আমার মনের মধ্যে কিরকম যেন একটা সন্দেহ কাজ করতে লাগলো। আমার মনে হলো যে হয়তো আমার আম্মুকে কোনো জিন ভূতে ধরেছে। আমি আমার নানু ভাইকে ডাক দিলাম। তখন বাজে রাত প্রায় 1টা বা তার একটু বেশি হতে পারে। আমার নানু আমার নানি ঘরে এলো। এসে আমার নানি কি জানে একটা আমার আম্মুর কানে কানে বলল। আমার আম্মু চুপ হয়ে গেল, আর কোনো কথা বলে না। সে রাতটা তারপর থেকে ভালোই কাটলো। পরের দিন সকালবেলা আমার আম্মু বট গাছের উপরে যেয়ে বসে আছে। আমি আমার আম্মুকে গোটাল বাড়ি শুদ্ধ খুঁজি, কিন্তু পাই না। আমার আম্মুকে দেখলাম বট গাছের উপরে বসে আছে। আমি তো ভয়ে আমার নানিকে ডাক দিলাম। আমার নানি দৌড়ে এলো। এসে আমার নানাকে ডাক দেয়। আমার নানা এলো। এসে আমার আম্মুকে গাছ থেকে নিচে নামায়। নামিয়ে আমার আম্মুকে বলে, তোর কি সমস্যা? তুই বারবার আমার মেয়েকে কেন জ্বালাচ্ছিস? আমার আম্মুর ভেতর থেকে খুবই মোটা কণ্ঠে একটা লোক বলল, কেন? তোর মেয়ে কি জন্যে এই বট গাছের নিচে এসেছিল চুল ছাড়া অবস্থায়? তুই জানিস না আমরা চুল ছাড়া লোক পছন্দ করি না? কি জন্য এসেছিল? তোর মেয়েকে আমরা আর ছাড়বো না। তোর মেয়ে জানে না আমরা এই জায়গায় থাকি। আমি তো ভয় পেলাম। আমার নানা আমার আম্মুকে আবার জিজ্ঞেস করলো, আর আসবে না, এবারে মতো ছেড়ে দে। সেই লোকটি আবারও বলল, না, কখনো ছাড়বো না। তোর মেয়ের একটা শিক্ষা দেওয়া দরকার। এর আগেও একবার এরকম করেছিল, আমরা মানবতার খাতিরে ছেড়ে দিয়েছি, কিন্তু এবার আর ছাড়বো না। আমি তো ভয়ে আমার নানির পিছনে দাঁড়িয়ে আছি। আমি আমার নানিকে বললাম আমি ঘরে গেলাম, তাই বলে আমি ঘরে চলে আসি। তারপরে ওইখানে কী সব কথা হয় আমি কিছু জানি না। কিছুক্ষণ পর আমার আম্মুকে নিয়ে ভেতরে এলো। এসে আমার আম্মুকে শুইয়ে দিল। দিয়ে আমার নানা একটি কবিরাজকে ফোন করলো। একটি কবিরাজ তক্ষণে চলে এলো আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে এসে আমার নানিকে ডাক দিল। আমার নানি এলো। এসে আমার নানি বলল, কি হয়েছে, কিছু লাগবে? কবিরাজ বলল, হ্যাঁ, 1 বোতল পানি নিয়ে এসো আর একটা গরম শিক নিয়ে এসো। আমার নানি আর দেরি করলো না, একটি গরম শিক 1 বোতল পানি নিয়ে এসে কবিরাজের সামনে দিল। কবিরাজ শিকটি নিয়ে খাটের মাঝ বরাবর গেড়ে দিল। আমার আম্মুকে বলল, এই শিকের উপরে হাত রাখো। আমি কবিরাজকে বললাম, এটা কি বলতেছেন আপনি? শিকের উপরে হাত রাখলে তো আমার আম্মুর হাতটা পুড়ে যাবে। কবিরাজ বলল, এই মেয়েটিকে কথা বলতে নিষেধ করো। আমার নানি আমাকে ধমক দিয়ে বলল, তুই চুপ করে থাক, তুই ছোট মানুষ, কিছু বুঝবি না, চুপ করে বসে থাক।
আমি চুপ করে বসে আছি। কবিরাজ এসব মন্ত্র পড়তে লাগলো। মন্ত্র পড়তে পড়তেই একটি আলোর দৃশ্য এসে আমার আম্মুর শরীরে পড়ল। আমার আম্মু ভয়ঙ্কর একটি চিৎকার দিয়ে উঠল। উঠে কবিরাজকে বলল, শয়তান, আমাকে ছেড়ে দে, আমাকে কেন রেখেছিস তুই? কবিরাজ বলল, তুই এই মেয়েটির শরীর থেকে যাবি কখন তাই বল। কবিরাজের কথাই সেই লোকটি আমার আম্মুর শরীর থেকে প্রচণ্ড ভয়ঙ্কর একটি হাসি দিয়ে কবিরাজকে বলল, আমি এর শরীর থেকে এত সহজেই যাব না, আমি এত সহজে এই মেয়েটির পিছু ছাড়ব না। এই মেয়েটি জানে না আমরা এখানে থাকি, জানা সত্ত্বেও সেই মেয়েটি কেন তার চুলটা ছেড়ে এই গাছের সামনে এসেছিল, আর কেন বা এখানে এসে বসেছিল। কবিরাজ বলল, সে বুঝতে পারেনি। তুইও কি বুঝিস না? তোরা এই গাছে কতদিন যাবৎ থাকিস সেটা আমি খুব ভালো করেই জানি। তোরা এতদিন ধরে এই গাছে আসিস, কেউ তো তোকে কিছু বলেনি, তারপরেও তোরা এই মেয়েটির সঙ্গে এমন কাজ কেন করলি? এটা তো এদেরই গাছ, এই গাছটি যদি ওরা কেটে ফেলে তখন তোদের কি হবে? তোরা কই থাকবি? সেই লোকটি আবারও বলল, এই গাছটি কাটার সাহস কারো নেই, যে এই গাছটি কাটবে তাকে মেরে ফেলবো আমি। আর ওই কথাটি শুনে আমার নানা লোকটিকে বলল, তোদের তো আমরা কোনো ক্ষতি করিনি, আমরা যে গাছ কাটবো এটাও বলিনি, তারপরেও তোরা আমার মেয়েকে কেন জ্বালাতন করতেছিস? আমার মেয়ের কাছ থেকে চলে যা। সে লোকটি আবারও বলল, তোর মেয়ে কেন চুল ছাড়া অবস্থায় ওই গাছের নিচে গেছে? সে জানে না আমরা ওখানে থাকি? আমরা তাদেরকে খুবই সম্মান করতাম, কিন্তু এখন আর সম্মান করতে পারতেছি না। কারণটা হলো তোর মেয়ে ওই অবস্থায় ওই জায়গায় যাওয়া মোটেও ঠিক হয়নি। তোর মেয়ের ক্ষতি করার কোনো ইচ্ছাই ছিল না আমাদের। তোর মেয়ে একবার না দুইবার এই কাজ করেছে, আর আগে একবার করেছে, তখন আমরা তোর মেয়েকে ক্ষমা করে দিয়েছি, কিচ্ছুই বলেনি। কিন্তু আবারও একই ভুল করেছে। তোর মেয়েকে আমি সাবধান করেছিলাম যে এই গাছের নিচে যাতে চুল ছাড়া অবস্থায় না আসে। তোর মেয়ে আমার কোনো কথাই শোনেনি, আবারও সেই ভুল করে বসেছে। এই ভুলের তো আর ক্ষমা হবে না। তোর মেয়েকে আর শাস্তি পেতেই হবে। যদিন তোরা বাধা দিতে আসিস তাহলে তোর মেয়ের প্রাণটা চলে যাবে। আমি চাই না তোর মেয়ের প্রাণটা চলে যাক। আমি চাই তোর মেয়েকে সামান্য কিছু শাস্তি দিব, যাতে সারা জীবন এই ভুল আর না করে, আর ভুলেতে কেউ যাতে এই ভুল দ্বিতীয়বার না করে। তার কারণে তোর মেয়েকে তো শাস্তি পেতেই হবে। কবিরাজ বলল, তুই শাস্তি দেওয়ার কে? শাস্তি তো দিবে আল্লাহ, আল্লাহ শাস্তি দিবে। তুই কেন শাস্তি দিবি? তুই জিন হয়ে যদি শাস্তি দিতে পারিস তাহলে আমরা মানুষেও তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো। আমাদেরকেও আল্লাহ সেই সাহস দিয়েছে। আমরাও তোকে এই মেয়েটির কোনো ক্ষতি করতে দিব না। তাই বলেই কবিরাজটি কি যেন একটা মন্ত্র পড়ে তার হাতে হাত রাখলো। হাত রাখার সঙ্গে সঙ্গে সেই লোকটি খুবই ভয়ানকভাবে চিৎকার করতে লাগলো, আর বারবার বলতেছে, আমাকে ছেড়ে দে, নাহলে কিন্তু তোর খবর আছে, তুই কিন্তু এখান থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরতে পারবি না। কবিরাজ বলল, তুই যা করার তা করে নিস, ওটা পরে দেখা যাবে। তাই বলে কবিরাজ কি যেন একটা মন্ত্র বলে আবার তার গায়ে ফোঁ দিল। ফোঁ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আম্মু যেন পাগলের মতো করতে লাগলো, সারা বিছানা হাত পাও ছোটাতে লাগলো। আমার আম্মুকে যেন আটকে রাখতে পারতেছে না কেউ। অনেকগুলো লোক আমার আম্মুকে ধরে আছে, কিন্তু আমার আম্মুকে কেউই আটকে রাখতে পারতেছে না, কারণ আমার আম্মুর শরীরে তো জিন ভর করেছে। আমি ভয়ে এক কোনায় দাঁড়িয়ে আছি, আমি কিছু বলি না। ওদিকে যা হচ্ছে শুধু দেখে যাচ্ছে। আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করলাম আমার আম্মু যেন নিস্তব্ধ হয়ে গেল। আমি কবিরাজকে জিজ্ঞেস করলাম, আমার আম্মুর কি হয়েছে, কথা বলতেছে না কেন? কবিরাজ বলল, ওর আম্মুর কিচ্ছু হয়নি, ওর আম্মু ঠিক হয়ে যাবে। আমি ওখানে আর কিছু বললাম না। একটু পরে আমার নানি এসে আমার আম্মুর চোখেতে পানি দিল। পানি দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমার আম্মু যেন সুস্থ হয়ে উঠলো। সুস্থ হয়ে উঠেই আগে আমাকে ডাক দিল। আমি আমার আম্মুর কাছে যেয়ে বসলাম। আমার আম্মুকে বললাম,
কি হয়েছিল তোমার? আমার আম্মু বলল, আমি তো কিছুই জানি না আমার কি হয়েছিল। আমি আমার আম্মুকে আর কিছু জিজ্ঞেস করলাম না। কবিরাজ আমার নানার কানে কানে কি জানি বলল, বলে আমার নানাকে বলল, তুমি 1 গ্লাস পানি নিয়ে এসো আর একটু তেল নিয়ে এসো, আমি এগুলা করে দিব। তাই শুনে আমার নানা চলে গেল তেল আর পানি নিয়ে আসতে। তেল আর পানি নিয়ে এলো। কবিরাজ তেল আর পানি পরে দিল, দিয়ে আবার আম্মুকে ডাক দিল। ডাক দিয়ে আমার আম্মুর মাথায় হাত রেখে আমার আম্মুর মাথায় 3টা ফোঁ দিল, দিয়ে কবিরাজ ওখান থেকে চলে গেল। তারপরে থেকে অনেক দিন কেটে গেল, আর কোনো সমস্যা হয়নি। আমি আরো 2বার আমার নানার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু আমার নানাকে অনেকবারই আমি জিজ্ঞেস করেছি যে সেদিনকে কি করেছিল। আমার নানা আমাকে কিছুই বলেনি। আমি আমার আম্মুকে বললাম, তোমার কি কিচ্ছু মনে নেই? আমার আম্মু আমাকে বলল, আমি এগুলা কিছুই জানি না। আমার আম্মুর কথা শুনে আমি হতভম্ব হয়ে আছি। আমি মনে করেছিলাম আমার আম্মু সব কিছু জানে, কিন্তু আমার ভাবনাটা ভুল। আমার আম্মু সব কিছু জানে না। আর মানে আমার নানা আর আমার নানি আমার আম্মুকে কিছুই বলেনি। আমিও বারবার জিজ্ঞেস করেছি, আমাকেও কিচ্ছু বলেনি। যাই হোক, আমি আর গল্পটি বড় করছি না। আমি যতটুকু জানতাম ঠিক এতটুকুই আপনাদের মাঝে প্রকাশ করেছি। আশা করছি ভাই গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই 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 গল্পটি আপনি সবার মাঝে শেয়ার করে দিবেন। আমি আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন। সুমন ভাই আপনিও ভালো থাকবেন। আমি শেষ বেলায় একটি কথা বলে যেতে চাই যে সুমন ভাই, আপনি যদি এই গল্পটি পড়ে থাকেন, তাহলে যদি গল্পটি সিলেক্ট করার মতো হয় তাহলে গল্পটি সবার মাঝে ছড়িয়ে দিবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আপনি আমার গল্পটি পড়ার জন্য। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। এই গল্পটি তো আমার অসম্ভব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের কাছে গল্পটি শেয়ার করে দিবেন, যাতে তারাও গল্পটি শুনতে পারে। যাই হোক, আপনার কাছে গল্পটি কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। আর আপনার সঙ্গে ঘটে যাওয়া এরকম কোনো ঘটনা যদি থেকে থাকে তাহলে আমাদেরকে পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমেলও পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস bhuterbaড়ি00@gmail.com এবং সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01962135608। আমাদের হোয়াটসঅ্যাপ বা আমাদের ইমেলে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠাতে পারেন। আমরা আপনার সঙ্গে ঘটে যাওয়া সেই ঘটনাটি আমাদের মাধ্যমে সবার কাছে তুলে ধরবো। চলুন সরাসরি পরবর্তী ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং ভালোবাসে আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনাদের সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরো একটি গল্প নিয়ে। আজকের গল্পটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকের গল্পতে কিছু রোমান্টিক মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, সরাসরি মূল ঘটনায় চলে যাই। আজকের গল্পটি ঠিক যেভাবে পাঠিয়েছে আমি ঠিক ওইভাবেই আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের গল্পটি শুনলে আপনার শরীরে লোম খাড়া হতে বাধ্য হবে। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি মূল ঘটনায় চলে যাই। আমার বাড়ির থেকে কিছুটা দূরে একটি ভাঙাচোরা বাড়ি আছে। লোকমুখে শোনা যায় সেই বাড়িতে নাকি জিনেরা বাস করে। আমি কখনো চোখে দেখিনি, তাই এই কথাটি বিশ্বাসও করতে পারিনি। আমি একদিন পরীক্ষা করার জন্যে সেই বাড়ির আশপাশ খুব ভালোভাবে দেখে নিয়ে আমার তেমন একটা কিছু মনে হলো না। আমি
রাত্রেবেলা ওই বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আমি আর দেরি করি না, মূলত যত তাড়াতাড়ি সম্ভব ওই বাড়ির দিকে রওনা দেই। ওই বাড়িতে চলে যায়। বাড়ির সামনে যেয়ে প্রথমে আমার একটা জিনিস চোখে বেশ ভালোভাবেই পড়েছে। চতুর্দিকে অনেক কুয়াশা, কিন্তু ওই বাড়ি থেকে কিছুটা দূরেও কোনো কুয়াশা ছিল না। ধোঁয়ার মতো যেন অন্ধকার হয়ে আছে ওই বাড়ির আশপাশটা। আমি গেটের সামনে চলে গেলাম। গেটের সামনে যেয়ে গেটটিতে হাত লাগাতেই গেটটি অটোমেটিক খুলে যায়। আমার মনের ভিতর কিরকম যেন একটা অনুভূতি হয়। আমি জানি না এই বাড়িতে আদৌ কোনো জিন আছে কিনা। আমি দেরি না করে সেই ঘরের ভিতরে প্রবেশ করি। ঘরের ভিতরে প্রবেশ করতেই প্রথমে আমি একটা মূর্তি দেখলাম। সেই মূর্তিটা হাতে তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে। আমি মূর্তিটা থেকে তরোয়ালটা তুলে নিলাম। আমি মূর্তিটা থেকে তরোয়ালটা নেওয়াটাই মনে হয় আমার সব থেকে বড় ভুল ছিল। তরোয়ালটা তোলার সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে অনেকগুলো চামবাদুর বেরিয়ে চলে যায়। চামবাদুরের ডাক সঙ্গে শিয়ালের ডাক। শিয়ালটা যেন জিনদেরকে আহ্বান জানাচ্ছে, চামবাদুরগুলো যেন তাদেরকে আগিয়ে নিয়ে আসতে যাচ্ছে। আমার অস্বাভাবিক কিছু মনে হলো না। চামবাদুর একটি পুরনো বাড়িতে থাকতেই পারে। আমি ঘরের সিঁড়ির দিকে চলে গেলাম। সিঁড়ির সামনে অনেকগুলো মাকড়সার জাল বিছানো ছিল। আমি জালটা ভেদ করে সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করি। উপরে উঠতেই পিছন দিকে একটি আওয়াজ হলো। আমি পিছন দিকে তাকিয়ে দেখলাম ঘরে দরজাটি বন্ধ হয়ে গেছে। আমি মনে করলাম হয়তো বা বাতাসে দরজাটি বন্ধ হয়ে গেছে। আমি আর ওইদিকে গেলাম না, সামনের দিকে এগোতে লাগলাম। সামনের দিকে এগোতে এগোতে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। উপরে যেয়ে প্রথমে একটি ঘর আমার চোখে পড়ল। সেই ঘরটির দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করে প্রথমে দেখলাম একটি বিছানা। সেই বিছানাটি সাদা চাদর বিছানো ছিল। সাদা চাদরের উপরে অনেক ময়লা জমেছে। আমি বিছানাটা পরিষ্কার করে নিলাম। বিছানাটা পরিষ্কার করে নিয়ে ওখানে শুয়ে পড়লাম। বিছানায় শোয়ার কিছুক্ষণের মধ্যে আমার ঘুম এসে গেল। আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর কিছুক্ষণ পরে আমি একটা জিনিস স্বপ্নে দেখলাম। স্বপ্নে দেখি একটি বয়স্ক লোক এসে আমাকে ডাকতেছে। আমাকে বলতেছে এই বিছানায় তোমার শোয়াটা মোটেও ঠিক হয়নি। তুমি এই বিছানায় কেন শুয়ে পড়েছ? তুমি এই ঘর দিয়ে বা কেন প্রবেশ করেছ? অন্য কোনো ঘর কি ছিল না? এই ঘরটি তোমার চোখে পড়েছে। এখনো সময় আছে, এখান থেকে বের হয়ে যাও, নাইলে কিন্তু তুমি বাঁচবে না। আমি ঘুম থেকে সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠলাম। উঠে দেখি আমার আশেপাশে কেউ নেই। আমার বিষয়টা খুব একটা খারাপ মনে হলো না। আমি আবার ওখানে শুয়ে পড়লাম। শোয়ার কিছুক্ষণ পরে আবারও সেই একই স্বপ্নে দেখি। এবার অন্য একটি লোক বলতেছে এখান থেকে চলে যাও, নাহলে কিন্তু তুমি এখানে মারা পড়বে, চলে যাও এখান থেকে। আমি আবারও ঘুম থেকে লাফিয়ে উঠলাম। উঠে চতুর্দিকে খুঁজতে লাগলাম। এবারও আমার চোখে কাউকে পড়ল না। আমি বিষয়টা এবার হালকাভাবে নিলাম না। আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। ঘর থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই পিছন থেকে কি যেন একটা পড়ার শব্দ বলল আমার কানে। পিছন দিকে তাকিয়ে দেখি ঘরের ভিতরে একটি ফুলদানি রাখা ছিল, ওটা পড়ে ভেঙে গিয়েছে। আমি মনে করেছিলাম হয়তো বা বাতাসে বা বিড়ালে ফেলে দিয়েছে, কিন্তু আশেপাশে দরজা জানলা সব কিছুই বন্ধ, শুধু আমার সামনের দরজাটা খোলা। এই দরজা দিয়ে তো বাতাস ঢুকবে না।
আমি একটু সন্দেহই মনে করলাম। আমি ওখানে আর দেরি করলাম না, ওখান থেকে বেরিয়ে হাঁটতে লাগলাম। কিছু দূর হাঁটতেই পিছন থেকে কি যেন একজন হাঁটে আসতেছে আমার মনে হলো। আমি পিছন থেকে ঘুরে তাকাই, কাউরে দেখি না। আমি আবারও সামনে দিকে হাঁটতে লাগি। কিছুক্ষণ হাঁটতেই আমি সোজা চলে গেলাম ছাদের কর্নারে। আমি কিভাবে ছাদে এলাম আমি নিজেও জানি না। আমি তো সজ্ঞানী ছিলাম, কিন্তু ছাদে কিভাবে পৌঁছে গেলাম বিষয়টা আমার সন্দেহজনক মনে হলো। আমি ওই ঘর থেকে বের হওয়ার জন্যে গেটের দিকে চলে আসি। গেটের দিকে এসে দেখি গেটটা বন্ধ করা, বাইরে থেকে কে জানি গেটটা লেগে দিয়েছে। আমি অনেক ডাকাডাকি করে কিন্তু কেউ গেট খোলে না। আমি কি করব বুঝতে পারি না। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এই ঘরের ভিতরে অদ্ভুত কিছু ঘটনা ঘটে যাচ্ছে। আমার এখানে থাকাটা মোটেও ঠিক না। আমি বেরিয়ে যাওয়ার অনেক চেষ্টা করি কিন্তু পারি না। পিছন থেকে কে যেন একজন আমাকে ডাকতে লাগলো। আমি পিছন থেকে ঘুরে তাকালাম। পিছন থেকে ঘুরে তাকিয়ে দেখলাম একটি লোক দাঁড়িয়ে আছে। লোকটি অনেক লম্বা, আর নখগুলা অনেক বড় বড়, চুলগুলা অনেক বড় বড়। সে সাদা পোশাক পরে আছে, চেহারাটায় কালো, মুখটি ভালোভাবে দেখতে পারতেছি না, অন্ধকার। তারই ভিতরে লোকটির চেহারাটা কালো দেখতে। আমি লোকটিকে চিনতে পারলাম না। আমার একটু সন্দেহজনক মনে হলো, কারণ এত লম্বা মানুষ আমি কখনো দেখিনি। আমি লোকটিকে বললাম, কে তুমি? এখানে কি চাও? আমি বেরিয়ে যাব, দরজাটা কে লেগে দিয়েছে, আমাকে এখান থেকে বের করো। লোকটি আমার কথার কোনো উত্তর দেয় না। রীতিমতো পিছন থেকে কে একজন কান্না করতেছে। আমি পিছন থেকে ঘুরে তাকাই। এখানে তো কেউ নেই, শুধুমাত্র একটি দেওয়াল ছাড়া আর একটি দরজা আছে। আমি মনে করেছিলাম হয়তোবা দরজার ওপার থেকে কেউ একজন কান্না করতেছে, কিন্তু আমার ভাবনাটা পুরোটাই ভুল। আবারও কান্নার শব্দ পেলাম, কিন্তু এবার ছাদে থেকে একটি মেয়ে কান্না করতেছে। আমি ওই লোকটিকে বললাম, কে কান্না করে? লোকটি আমার প্রশ্নের কোনো উত্তর দেয় না। আমি লোকটিকে আবার জিজ্ঞেস করলাম। লোকটি ছাদের দিকে এগিয়ে গেল, সিঁড়ি বয়ে ছাদে উঠতে লাগলো। আমিও লোকটির পিছে পিছে ছাদে চলে গেলাম। ছাদে যেয়ে দেখলাম লোকটি আর ছাদে নেই। একটি মেয়ে দাঁড়িয়ে আছে ছাদের এক কোনায়, দাঁড়িয়ে থেকে কান্না করতেছে। আমি মেয়েটির কাজ বিলে এগিয়ে গেলাম। মেয়েটিকে বললাম, কে তুমি? এখানে কি চাও? এত রাত্রেবেলা কেন কান্না করতেছ? তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি কেন তোমাকে দেখতে পারিনি? মেয়েটি আমার প্রশ্নের কোনো উত্তর দেয় না। মেয়েটি রীতিমতো কেঁদেই চলেছে। আমি মেয়েটিকে আবার জিজ্ঞেস করলাম, কি হলো? কোনো কথা বলতেছ না কেন? কে তুমি? এত রাতে এখানে কি চাও? মেয়েটি এবারে কোনো উত্তর দেয় না। আমি মেয়েটির হাত ধরে আমার দিকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে যে জিনিসটা আমার চোখে পড়লো, এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মেয়েটির চেহারাটা দেখে তো আমি ওখানে চিৎকার দিয়ে উঠি। মেয়েটির মুখগুলো আঁচড়ানো ছিল। মেয়েটির কপালের পাশে দুই জায়গায় কাটার দাগ। মেয়েটির সারা মুখ থেকে যেন রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। মেয়েকে আমি বললাম, তুমি কে? তোমার এই অবস্থা কি করে হলো? মেয়েটি আমার প্রশ্নের কোনো উত্তরই দিল না। মেয়েটি আমার দিক থেকে কেড়ে চলেছে। আমি মেয়েটিকে দেখে তো প্রচণ্ড ভয় পেয়েছি। আমার শরীরের রক্ত চলাচল যেন বন্ধ করে দিয়েছে। আমার হৃৎপিণ্ড তো যেন থেমে আসতে লাগলো। আমি ওখানে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমি ওখানে পড়ে গেলাম, কিন্তু আমি অজ্ঞান হইনি। আমি মেয়েটির দিকে তাকিয়ে আছি। মেয়েটি কান্না করতে করতে রহস্যময় একটি হাসি দিয়ে ফেললো। হাসি দিয়ে মেয়েটি আমাকে বলল, তুই এবার মরবি, তোকে এবার কেউই বাঁচাতে পারবে না। আমি মেয়েটির দিকে তাকিয়ে বলতেছি, আমাকে তুমি কেন মারবে? আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে ছেড়ে দাও। মেয়েটি আমাকে বলতেছে, তুই আমার কোনো ক্ষতি করিসনি,
তুই এখানে কেন এসেছিস? তুই এখানে এসে সব থেকে বড় ভুল করেছিস। তোর এখানে আসাটা মোটেও উচিত হয়নি। তোকে সাবধান করেছিল, কিন্তু তুই কোনো কথা শুনিসনি। তুই তারপরেও এখানেই আছিস। তোকে আর কেউ বাঁচাতে পারবে না। তুই খুব শীঘ্রই মরবি। তুই আমার হাতেই মরবি, তোকে কেউ বাঁচাতে পারবে না। আমি মেয়ের দিকে তাকিয়ে বললাম, আমাকে মাফ করে দাও, আমি আর কোনোদিন এই এলাকায় আসবো না। আমি এই বাড়ি এই সীমানাও কোনোদিন পাওয়া দিব না, আমাকে ছেড়ে দাও। মেয়েটি আবারও রহস্যময় একটি হাসি দিয়ে বলল, তোকে তো ক্ষমা করবই না, তুই এখানে মরে যাবি, তোকে আমি মেরে ফেলবো। তাই বলেই মেয়েটি আমার গলাটি চেপে ধরলো। চেপে ধরেই আমাকে ছুঁড়ে ফেলে দিল। আমি যে ওয়ালের সঙ্গে ধাক্কা খেলাম, ধাক্কা খেয়ে ওখানে আবার পড়ে যায়। মেয়েটি কয়েক সেকেন্ডের ভিতরেই এক দৌড়ে আমার কাছে চলে এলো। এসে আবারও আমাকে উঠিয়ে আরেক জায়গায় ফেলে দিল। আমি আবারও একটি দেওয়ালের সঙ্গে বাড়ি খেলাম। বাড়ি খেয়ে মেয়েটিকে বললাম, আমাকে ছেড়ে দাও, আমি এখান থেকে চলে যাব। মেয়েটি আমাকে বলল, তোকে ক্ষমা করব না, তোর ক্ষমা নেই, তুই এখানে মরে যাবি, তোকে আমি মেরে ফেলবো, তোকে আমি বাঁচতে দিব না। তাই বলে মেয়েটি আবারও আমার গলাটি চেপে ধরে। এবার আর আমাকে ছাড়লো না, আমাকে আবারও ওখান থেকে ধাক্কা দিয়ে আরেক জায়গায় ফেলে দেয়। আমি এবার আর ছাদের উপরে থাকলাম না, আমি দোতলায় থেকে সোজা নিচে পড়লাম। নিচে পড়ে আমি ওখান থেকে এক দৌড়ে আমি চলে আসি। আমাকে আর ধরতে পারলো না। আমি মেয়েটির হাত থেকে কোনো মতে বেঁচে ফিরে আসি। তারপর থেকে আমি তো দূরে থাকলো, কোনো লোকই ওই বাড়ির আশেপাশেও যায় না। তারপর থেকে অনেক দিন কেটে গেল, কেউ আর ওই বাড়ির আশেপাশে যায় না। আমি তো ভুলেও যাই না ওই বাড়ির আশেপাশে। আমি অনেক কষ্টে ওখান থেকে ফিরে এসেছি। যাই হোক, আমার ঘটনাটি এতটুকুই। আমি ঘটনাটি আর বড় করতে চাই না। যদি ঘটনাটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে যদি এরকম কোনো ঘটনা ঘটে যেয়ে থাকে তাহলে আপনি অবশ্যই ঘটনাটি আমাদের মাঝে শেয়ার করে দিবেন। আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমেল অ্যাড্রেসে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01962135608 এবং ইমেল অ্যাড্রেস bhuterbaari00@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমেলে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি খুবই শীঘ্রই পাঠিয়ে দিন। যাই হোক, আমি আর গল্পটি বড় করব না। বরাবরের মতো একটি কথাই বলতে চাই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ভূতের বাড়ি, এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।